জিমে না গিয়েই ঝটপট ভুঁড়ি কমাবেন কিভাবে? সম্প্রতি চেহারা ভারী হতে শুরু হয়েছে সুমন্তবাবুর। নিত্য খাবারের ভাবনায় দুশ্চিন্তায় তার পরিজনরা। এমনিতেই অফিসের চাপ, সারাদিন মিটিং, অফিসের ডেস্কে বসে বড় পদের দায়িত্ব সামলাতে সামলাতে এক্সারসাইজ বা জিমে যাওয়া হয়ে ওঠে না। মাঝে মাঝেই ফাস্ট ফুডের শরণ নিতে হয় তাকে। সব মিলিয়ে ওজন বেড়ে 110 কেজি। অতএব খাবার পাতে নজর দিয়েই ওজন বৃদ্ধির জোর মোকাবেলা হোক। প্রশ্ন হলো, মোটা কেন হই? যে কোনো খাবার খেয়ে তা খরচ করতে না পারলে শরীর মেদবহুল হয়ে যায়, তখন তাকে ওবেসিটি বলে। কারো বডি মাস ইন্ডেক্স BMI 30 এর বেশি হলে ধরে নেওয়া হয় সেই ব্যক্তি ওবেসিটিতে আক্রান্ত। দক্ষিণ এশিয়ার অধিবাসীদের ক্ষেত্রে দেখা যায় অনেকেরই হাত পা রোগা, কিন্তু রীতিমতো ভুঁড়ি আছে। চিকিৎসা শাস্ত্র অনুসারে এরাও ওবেসিটিতে আক্রান্ত, যদিও এদের অনেকেরই BMI 30-এর নিচে। এই নিয়মের জটিলতার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা গাইডলাইন জারি করেছে। তা অনুসারে দক্ষিণ এশিয়ার দেশ যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদির ক্ষেত্রে BMI 25 পেরোলেই ওবেসিটির আক্রান্ত বলে ধরে নেওয়া হচ্ছে। এশীয় মহিলাদের কোমরের মাপ 80 সেন্টিমিটারের বেশি ও পুরুষদের 90 সেন্টিমিটারের বেশি হলে ধরে নিতে হবে তিনি ওবেসিটিতে আক্রান্ত। শিশুদের ওবেসিটির ক্ষেত্রে ঘাড়ের মাপ থেকে বুঝে নেওয়া সম্ভব সে ওবেসিটিতে আক্রান্ত কিনা। ভাত তাহলে বাদ? মোটা হতে শুরু করলেই চারপাশ থেকে নানা ফ্রি পরামর্শ মেলে। তাতে প্রথম কথাটি, ভাতটা ছেড়ে দে, কিংবা দুবেলা ভাত খাস না। কিন্তু পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান সহ কোনো চিকিৎসকও এমন নিদান দেন না। মোটা হয়ে যাওয়ার সঙ্গে ভাতের সরাসরি কোনো সহযোগ নেই। রুটি ও ভাত দুটি সমানভাবে স্থূলতা ডেকে আনতে সক্ষম। আমরা কখন কি খাচ্ছি, কতটা খাচ্ছি তার উপর নির্ভর করে শারীরিক স্থূলতা। স্থূলতার সমস্যা থাকলে ফ্যাট জাতীয় খাবার পাত থেকে বাদ দিতে হয়, কমিয়ে দেওয়া হয় শর্করার পরিমাণও। বরং প্রোটিন জাতীয় খাবার খেয়ে শরীরের শক্তি যোগান দেওয়া ও ওজন নিয়ন্ত্রণে রাখাটা মুখ্য হয়ে ওঠে। ভাত ও রুটি দুটি এখানে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেটের আবার দুটি ভাগ আছে, সিম্পল এবং কমপ্লেক্স। সাধারণত ওবেসিটি দেখা দিলে রোগীদের এই সমস্ত খাবার খেতে বলা হয় যার গ্লাইসেমিক ইন্ডেক্স 50 এর নিচে। এই গ্লাইসেমিক ইন্ডেক্স এর নিরিখে রিফাইন সাদা চালের ভাতের মান 77, আটা রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স 62। অনেকে আটা ময়দা মিশিয়ে রুটি খান, সেখানে এই ইন্ডেক্স আরও বেড়ে চলে। বরং দেখা গিয়েছে ঢেঁকি ছাটা লালচে চালের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, 50 থেকে 52। আবার মাল্টিগ্রেন আটা হলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স 41। কাজেই ভাতকে একা ভিলেন ভাবা অনুচিত। বরং সাদা চালের ভাত ও আটা রুটি ওজন বাড়াতে দুটোই সক্ষম। তাহলে উপায়? ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রথমেই খেয়াল রাখতে হবে খাবারের পরিমাণের ওপর। ভাত বা রুটি যাই খান তা যেন পরিমাণে বেশি না হয়। এবার কম পরিমাণ বলতে এক একজনের কাছে এক এক রকম ধারণা পৌঁছয়। পুষ্টিবিদরা ব্যক্তির নিত্য কাজ, এক্সারসাইজের মাত্রা, উচ্চতা ও ওজন বুঝে ভাত বা রুটির পরিমাণ নির্দিষ্ট করেন। সাধারণত ওজন নিয়ন্ত্রণ রাখতে দিনে একবার 40 গ্রাম মাপের চালের ভাত খাওয়া যেতে পারে। তবে এই চাল ঢেঁকি ছাটা লাল চাল হলেই ভালো হয়। তবে শরীর তার শারীরবৃত্তীয় কাজ চালানোর জন্য শক্তিরও যোগান পায়। আবার ওজনও নিয়ন্ত্রণে থাকে। রাত্রে রুটি খাওয়ার অভ্যেস থাকলে দুটো রুটি খেতেই পারেন, তবে সেটি মাল্টিগ্রেন আটা রুটি হলে বেশি ভালো হয়। রুটিতে ঝঞ্ঝাট। অনেক সময় দেখা যায় বয়স বাড়লে রুটি হজম করার শক্তি কমে যাচ্ছে। সেক্ষেত্রে জোর করে রুটি খেতে হবে এমন কোনো মানে নেই। বরং এমন হলে নিশ্চিন্তে ভাত খেতে পারেন। এমনকি সুগার থাকলেও দুবেলা ভাত খেতে পারেন। পরিমাণ ঠিক রাখলে এতে সুগার বাড়ে না। অনেক সময় গ্লুটেন ইনটলারেন্সও দেখা যায়, তখনও রুটি খাওয়ার উপায় থাকে না। সেক্ষেত্রেও দুবেলায় ভাত খেতে পারেন। তবে ওজনের সঙ্গে সুগারও নিয়ন্ত্রণে রাখতে চাইলে হাই ফাইবারযুক্ত লাল চাল খান। ভাত রুটি মিশিয়ে নয়। সাধারণত ওজন কমানো হোক বা সাধারণ ক্ষেত্রে সবসময় রুটি ও ভাত মিশিয়ে খেতে বারণ করা হয়। অনেকে ভাবেন একটুখানি ভাত খেলাম, সঙ্গে একটা কি দুটো রুটি, এতে পেটও ভরলো, আবার ভাত খাওয়ার হাত থেকেও কিছুটা রক্ষা মিলল। আদতে ফল হয় উল্টো। বরং রুটি আর ভাত একসঙ্গে খেলে ক্যালোরি ইনটেক অনেক বেড়ে যেতে থাকে। একটি রুটিতে 70 থেকে 80 ক্যালোরি আর 40 গ্রাম ভাতে থাকে 52 থেকে 54 ক্যালোরি। ফলে একসঙ্গে দুই ধরনের খাবার খেলে অনেক বেশি ক্যালোরি শরীরে প্রবেশ করে। তাই খেতে বসে ভাত রুটি মিশিয়ে না খেয়ে যে কোনো একটি খান। এত কমে পেট ভরে না, এও এক সমস্যার। ওজন বেড়ে যাওয়ার পর খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের সময় অনেকেই এত কম পরিমাণ খাবার প্রথমে পেট ভরে না। ফলে বেশি ভাত বা রুটি খেয়ে নেওয়ার প্রবণতা তৈরি হয়, যা ক্ষতিকারক। ওজন নিয়ন্ত্রণে রাখতে ভাত রুটির পরিমাণ কমাতে মেনে চলুন কিছু নিয়ম।
পাতে ভাত ও রুটি উভয় পরিমাণ কমিয়ে বেশি করে মাছ, মাংস ও ডিমের পরিমাণ বাড়ান। নিরামিষাশী হলে ভরসা রাখুন নানা রকমের ডাল, সয়াবিন ও টক দইয়ের ওপর। তবে ডালে ক্যালোরি বেশি, এক বাটি ডাল খেলে অন্য খাবারের পরিমাণ কমিয়ে দিন। কোনো একদিন বেশি খাওয়া হলে পরের দুদিন ব্যায়াম বা এক্সারসাইজ সময় কিছুটা বাড়িয়ে দিন। মোট কথা, যে অতিরিক্ত ক্যালোরি শরীরে প্রবেশ করেছে তা দূর করে দেওয়াই মূল লক্ষ্য। সারা সপ্তাহ নিয়ম মানলে সপ্তাহে একটি দিন চিট ডে করুন। সেদিন পছন্দের খাবার খেতে পারেন, তবে সেটিও পরিমাণ বুঝে। ওজন খুব বেশি হয়ে গেলে গোটা দিন চিট ডে না করে একটি বেলা চিট ডে করুন। ডায়েট সবসময় পুষ্টিবিদ ও চিকিৎসকের সাহায্যে তৈরি করুন। নানা সোশ্যাল মিডিয়া দেখে নিজে নিজে ডায়েট বানাবেন না। সময়ে খাবার খান। দুপুরের খাবার বিকেলে আর রাতের খাবার মাঝরাতে খেলে মেদ বাড়তে বাধ্য। সূর্যাস্তের পর আমাদের হজম ক্ষমতা কমে যায়, তাই চেষ্টা করুন রাতের খাবার 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে ফেলতে পারলে ভালো। যতটা সম্ভব সহজ পাচ্য খাবার খান রাতে। টিভি দেখতে দেখতে বা অন্যমনস্কভাবে খাবেন না। এতে কি খাচ্ছি, কতক্ষণ ধরে খাচ্ছি সে হিসেব থাকে না। অকারণে বেশি খাওয়া হয়ে যায়। একা একা বসে খাবেন না, একা একা রেস্তোরাঁয় যাবেন না। এতে পুরো খাবারটাই নিজেকে খেতে হয়। বেশিরভাগ রেস্তোরাঁয় সব খাবারই অন্তত 1 প্লেট করেই অর্ডার করতে হয়। একা খেলে খাবার ভাগ করে খাওয়ার উপায় থাকে না। ভাত বা রুটি যাই খান, পরিমাণ বজায় রাখুন। পেটে খিদে রেখে খান। ভরসা রাখুন প্রাচীন প্রবাদ, যত বেশি দিন খেতে চাও তাহলে কম খাও। দিনে অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা জিম বা ব্যায়াম, হাঁটাহাঁটি বা সাইক্লিং, সাঁতার ইত্যাদি যে কোনো একটা শারীরিক কসরত করুন। ঘাম ঝরাতে হবে নিয়মিত। কম ঘুম হজম ক্ষমতায় প্রভাব ফেলে। এর সঙ্গে ওবেসিটিও যোগ আছে, তাই ছিপছিপে থাকতে প্রতিদিন অন্তত 6-7 ঘন্টা ঘুম যেন বজায় থাকে। ভুঁড়ি কমাতে বীজের সন্ধান। চিকিৎসকরা নজরে একবারও কারো ভুঁড়ি পড়লে ডাক্তারবাবুর মস্তিষ্কের মধ্যে নানা প্রকার বিপদের সংকেত আসতে থাকে। আজকাল ছেলেমেয়েদের ভুঁড়ি হয়ে যাওয়া নিয়েও অভিভাবকরা সচেতন। ভুঁড়ি নিয়ে যে যাই ভাবুন, ঠাট্টা বা তামাশা করুন না কেন, বিষয়টি মোটেই সহজ সরল নয়। চিকিৎসক এতে সুদূর প্রসারী বিপদের সংকেত বুঝতে পারেন। এটি শুধু শরীরকে বিকৃত করে তা কিন্তু নয়, এর মধ্যে নানা রোগের আশঙ্কা লুকিয়ে থাকে। আমরা সকলেই জানি, তবু আমরা সতর্ক নই। আজকাল ঘরোয়া খাবার খেয়েও হেপাটাইটিস, গ্যাস্ট্রাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল না হানা দেয় শরীরে। এর মূল কারণ জটিল খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল, ঘি, তৈলাক্ত মাছ খাওয়ার অবৈজ্ঞানিক প্রভাব। এ থেকে বাঁচার একটি উপায়, আগেকার দিনে বাড়ির গৃহিণীরা যে ধরনের খাদ্য রান্না করতেন, রান্নায় যা যা ব্যবহার করতেন, সেগুলোকে হাতিয়ার করে চিকিৎসকের পরামর্শ মতো রান্নাবান্না করুন এবং সময়ে খান। খাদ্যের মূল উৎপাদান হলো কার্বোহাইড্রেট 60%, 25%, প্রোটিন 15% শরীরে দরকার। খাদ্য তালিকার ক্ষারধর্মী ও অম্লধর্মী জিনিসপত্র থাকে, তা বুঝে সুঝে একটু বেশি ক্ষারধর্মী খাবার খেতে হবে। ব্যায়ামের 3টি ধারার যে কোনো একটি করতে পারেন, যেটি আপনার পক্ষে সুবিধাজনক। প্রত্যহ আধ ঘন্টা সাইকেল চালান অথবা সাঁতার কাটুন। এ দুটো না পারলে গুটি গুটি পায়ে 1 কিলোমিটার হেঁটে যান, আবার ফিরে আসুন। তবে কোনো ব্যায়াম সকাল 8টার মধ্যে শুরু করবেন না। ঘরে বসে ব্যায়াম করলে তা করতে পারেন। মৎস্যায়ন, ধনুরাসন, পদ্মাসন, না পারলে উত্থানপদ আসনটি করুন। এর উপকার বিশাল। ভুঁড়ি কমে যাবে, কোলেস্টেরল মাত্রা কমবে, মধুমেহ, হার্নিয়া, উচ্চ রক্তচাপ বাড়বে না। বর্তমানের ভাবনা, সার্বিকভাবে ভুঁড়ি যাদের আছে তারা অনেকেই সোশ্যাল মিডিয়া বা লোকমুখ শুনে কিছু মিথের শিকার হন। যেমন লেবুর রস প্লাস মধু প্লাস সামান্য হালকা গরম জল মিশিয়ে খেলেই ভুঁড়ি কমে যাবে। 2, লেবুর রস 1 বা 2 লেবু নিংড়ে পরিমাণ মতো জল ও নুন মিশিয়ে খেলেই হলো। 3, বাঁধাকপিতে টার্টারিক অ্যাসিড আছে, অতএব বাঁধাকপির স্যালাড, চচ্চড়ি, ঘন্ট, ভাজা প্রভৃতি তৈরি করে খেলেই তো ভুঁড়ি হাওয়া। 4, মুঠোখানেক ভাজা চিনেবাদাম খোসা ছাড়ানো দুপুরে ভাত খাওয়ার ঘণ্টাখানেক আগে খেয়ে নিলে, কিংবা বিনা দুধ ও চিনির চা অথবা দুধ সহ কফি চিনি বাদে খাওয়া যেতে পারে। কেউ কেউ ভাবছেন অত ঝামেলা করে কী লাভ, তরমুজের রস বা শরবত প্রত্যহ 1 গ্লাস বা 200 মিলি করে খেলেই তো হলো। সে সময় ওটা পাবো না, তখন আনারসের রস 200 মিলি প্রত্যহ খেলেই ভুঁড়ি শুধু কেন, গোটা শরীর থেকে মেদ ঝরবে। কেউ কেউ ভাবেন সকালে 2টি গোটা টমেটোর বীজ বাদ দিয়ে খেলেই হলো, তাতেই ভুঁড়ির কেল্লাফাতে। এসব কেউ কেউ 2-4 দিন খেয়ে দেখেছেন, তারপর আর মেনে চলতে পারেননি, যার ফলে শরীরে চর্বি বেড়েছে। আমাদের জীবন সংগ্রামের ব্যস্ততায় এত কিছু পালন করার ইচ্ছে থাকলেও উপায় হয় না। সব কিছু করে ওঠার দায় হয়ে পড়েছে, আর দিনকে দিন সমস্যাগুলো সম্মুখীন হয়ে পড়ছি। ভুঁড়িটি দেখতে ছোট্ট হলে কী হবে, এটি অনেক সঙ্গী সাথী জুটিয়ে বিপদ বাড়িয়ে তোলে। প্রথমত শরীরে কোলেস্টেরলের বৃদ্ধি ঘটাবে, বিশেষত ট্রাইগ্লিসারাইড ও LDLA কে বাড়িয়ে তুলবে। তার ফলে নানা ধরনের হৃদরোগের সংখ্যা তৈরি হয়। এছাড়া ডায়াবেটিস টাইপ 2 বিনা আমন্ত্রণেই হাজির হয়। করোনারি আর্টারি ডিজিজ, নানাবিধ গাঁটে ব্যথা হয়, কোমর ও শিরদাঁড়া ব্যথা শুরু হয় ইত্যাদি। মোট কথা, ওজন বেড়ে যাওয়ার ক্ষতির পরিসংখ্যান বাড়তে থাকে।
কোলেস্টেরলকে বাগে আনাটা খুব সহজ নয়, কারণ আপনার সংসারে 4-5 জনই খাদ্যাভ্যাস ভিন্ন। সকলে সব কিছু খান না, নানা লোকে নানা বায়না। বাড়িতে শরীরের জন্য, ভালোর জন্য নিয়ম মেনে যা রান্না হবে সেটাই সবাইকে মানতে হবে। এই নিয়মে অভ্যস্ত হতে শুরু করুন। তাছাড়া ভুঁড়ি কমাতে হলে পথ্যাপথ্য একটা মূল ফ্যাক্টর। খাদ্যই হলো প্রকৃতপক্ষে ঔষধ ও পথ্য হিসেবে কাজ করে, বিশেষত কোলেস্টেরলের সংক্রান্ত চিকিৎসার বেলায়। পথ্যাপথ্য বিচার করবার পূর্বে জেনে নেওয়া দরকার আমাদের রক্তে কোলেস্টেরলের অবস্থান কী এবং সুগার, হিমোগ্লোবিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন, থাইরয়েড প্রভৃতির পরীক্ষা করা দরকার। চিকিৎসকের পরামর্শ মতো করাবেন, তাতে কম বেশি হতেও পারে, এতে ভয়ের কিছু নেই। শরীরে চর্বি জমা মানেই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি। তাছাড়া ট্রাইগ্লিসারাইড, এলডিএল, ভিএলডিএল এর মাত্রা বৃদ্ধি হবে। অলস জীবনযাত্রা, আয়াসে দিন কাটানো, ভুল খাদ্যাভ্যাস ও এক্সারসাইজ না করা প্রভৃতি কারণেই ভুঁড়ি বাড়ে। সামান্য ভুঁড়ি হোক বা না হোক, খাদ্যাখাদ্য বিচার করে খেতে হবে। অনেক সময় দেখা যায় রোগা চেহারা, শরীর অসুস্থ থাকায় 65-70 বছর বয়সে পৌঁছে মাত্র মাস দুই একটু আয়াসে দিন কাটানোর ফলে ছোট্ট শরীর একটা ভুঁড়ি হলো। দেখা গেল শরীরের বাকি অংশ আগের মতো, টোটাল কোলেস্টেরল কম থাকলেও বাকিগুলো কম বেশিতে সমস্যা রয়েছে, যার ফলে অনেক পোশাক পরতে পারেন না। আবার অনেকের আয়াসে দিন কাটানো, ফাস্টফুড খাওয়া ও ব্যায়াম না করার কম বয়সেও ভুঁড়ি হয়। সুতরাং বোঝা যাচ্ছে বয়স যাই হোক না কেন, অতিরিক্ত বিশ্রামের কোনো স্থান নেই। তারপর রয়েছে জটিল খাদ্যাভ্যাস। খাদ্য নিয়ে আলোচনার পূর্বে দেখা যাক কোন কোন বীজ খেলে ভুঁড়িটা কমবে। তবে একটা কথা বারবার মনে করিয়ে দিই, হালকা ব্যায়াম বা হাঁটা বা সাঁতার কাটার সঙ্গে সঙ্গে নিজেকে কর্মক্ষম রাখতে হবে এবং খাদ্য বিচার করে খেতে হবে। বীজের সন্ধানী কুমড়োর বীজ, ইংরেজিতে বলে পাম্পকিন সিডস। এটির বোটানিক্যাল নাম কুরকুরবিটা ম্যাক্সিমা ডাচ, যাকে চলতি কথায় মিষ্টি কুমড়ো বা লাল কুমড়ো বলা হয়। আর একটি বোটানিক্যাল নাম হলো কুরকুরবিটা পেপোলিন। এর মধ্যে অনেক জাতের কুমড়ো পাওয়া যায়, যার মধ্যে জুকিনি নামক স্কোয়াশও আছে। এছাড়া ছোট বড় মানের হাতের স্কোয়াশকে সি পোপো বলা হয়। এসবগুলোকে পাম্পকিন সিডস বলা হয়। আর এক প্রকারের কুমড়ো আছে যাকে সাদা কুমড়ো বা চাল কুমড়ো বলা হয়, সেটির বোটানিক্যাল নাম বেনিনকাসা হিসপিডা। কুরকুর বিটাসিয়াস পরিবারভুক্ত সমস্ত সবজির বীজ ছাড়িয়ে খাদ্য হিসেবে বিক্রি হয়। আমাদের আলোচ্য বিষয় কুমড়োর দানা। বাজারে পাবেন পাম্পকিন সিডস বা কুমড়োর দানা নামে। কুমড়োর দানাতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন, ভিটামিন B1, 2, 3, 5, 6, 9 এবং CEK প্রভৃতি পাওয়া যায়। এতে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা PUFA ও মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মুফা চর্বি ভালোই আছে, যা শরীরকে সুন্দর রাখতে সাহায্য করে। 100 গ্রাম কুমড়ো বীজে চর্বি 49 গ্রাম, ফাইবার 6.6 গ্রাম, প্রোটিন 30 গ্রাম ভালো পরিমাণে পাওয়া যায়। এই 100 গ্রাম ক্যালোরির পরিমাণ 574 ক্যালোরি। পুষ্টিগুণে ভরপুর এটি। ক্যারোটিনয়েড ও ভিটামিন ই সহ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। অ্যান্টিডিডস স্ট্রেসের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। এক্ষেত্রে শরীরকে দীর্ঘ যৌবন লাভের পথ দেখাতে পারে। পরিমিত সেবনে ভুঁড়ি বাড়তে পারে না। প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার ওজন কমাতে সাহায্য করে। বাজারে পাম্পকিন সিডস বললে ছড়ানো কুমড়োর দানা পাবেন। দোকান থেকে কুমড়ো কিনে এনে দানা সংগ্রহ করে না ছড়িয়ে সামান্য লবণ সহযোগে ভেজে খেতে পারেন। এটিকে তখন ফাইবারের মাত্রা বেড়ে যায়। তবে রান্নায় ব্যবহার করতে গেলে ছড়িয়ে নিতে হয়। বহু যুগ আগে থেকেই রান্নায় এই দানা ব্যবহার হয়ে আসছে। প্রায় শতাধিক বছরের কথা, তখনও লোকে এটির গুণের কথা জানত। পোস্তর পরিবর্তে চারমগজ হিসাবে মাছের ঝোল ব্যবহার করা হতো। সর্ষের বিনিময়েও রান্নার ব্যবহার করত। আজও মাঝে মাঝে নজরে আসে আমার 93 বছরের মা কুমড়োর দানা ছাড়াচ্ছেন মনোযোগ সহকারে। শুক্রাণুবর্ধক, টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি ঘটায়, প্রজনন ক্ষমতাও বৃদ্ধি হয়। ক্ষত নিরাময়, কুমড়োর বীজ আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষত নিরাময় করে। কার্ডিও প্রতিরোধমূলক, হার্টের স্বাস্থ্যের পক্ষে ভালো কুমড়োর বীজ। এটির মধ্যে থাকা ম্যাগনেসিয়াম খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমাতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধক থেকে রক্ষা করতে পারে। গ্যাস্ট্রিক, কোলেস্টেরল, ব্রেস্ট, প্রস্টেট ক্যান্সার প্রতিহত করতে পারে। ডাইইট্রো এপি অ্যান্ড্রোসানেডিয়ান নামক যৌগটি প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। টাইপ 2 ডায়াবেটিস কমাতে পারে। এটি অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল। ইমিউনিটি বুস্টার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। অ্যামাইনো অ্যাসিড ডিপফেটেন ঘুমের জন্য খুবই ভালো, যেটি কুমড়োর দানায় বিদ্যমান। এছাড়া সেরাটেনিন ও মেলাটোনিন থাকায় উভয়ই ঘুম আনতে সাহায্য করে। ভুঁড়ি শুধু নয়, শরীরে চর্বি ঝরাতে পারে। প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার এই কাজটি করে। 15-20টি করে দানা প্রত্যহ খেতে হবে। বেশি খেলে রক্ত শর্করা, রক্তের সুগারের পরিমাণ কমে যেতে পারে এবং ওজনও বাড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জির সম্ভাবনা থাকে। ম্যাগনেসিয়াম 100 গ্রামে 262
বেশি থাকায় এবং সেই সঙ্গে পরিমাণ মতো ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ প্রভৃতির উপস্থিতি হাড়কে মজবুত করতে সক্ষম। অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। মেনোপজের সময় থেকে দীর্ঘদিন খেলে উপকার পাবেন। নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সংখ্যা না থাকারই কথা। এমনিতেই এটি পুষ্টিগুণে ভরপুর। রক্তচাপ কমাতে চাইলে অন্যান্য ওষুধের সঙ্গে এটিও সকালে একবার করে খান। রক্তচাপ কমে গেলে ওষুধ না খেয়ে এটিকেই ওষুধ হিসেবে খাবেন, তবে বেশি মাত্রায় খাবেন না, হিতে বিপরীত হতে পারে। গর্ভাবস্থায় খুবই উপকারী। সেই সঙ্গে গর্ভস্থ সন্তানের চোখ, হাড়, ফুসফুস, কিডনির স্নায়ুর বিকাশ ঘটায়। ত্বকের যত্ন ও চুলের পুষ্টি রক্ষা করতে পারে কুমড়োর দানা। একটা কথা বলে রাখি, যে সবজির দানার এত গুণ থাকতে পারে তাহলে কুমড়োর গুণপনা কত। ভিটামিন এ সমৃদ্ধ খাবারটি সমগ্র ভারতের সমাদৃত। তা নইলে কি আর এমনি এমনি কুমড়োর ভাগ্যে জাতীয় সবজির তকমা লেগে যায়? তেঁতুল বীজ। বীজটিকে বলি বালি কড়াই ভেজে তারপর একটা বস্তার উপর রেখে নড়া দিয়ে রগড়ালে কালো খোলাটি ভেঙে যাবে। তারপর সেগুলো ফেলে দিয়ে বীজগুলো সংগ্রহ করতে হয়। এগুলো রাতে জলে ভিজিয়ে পরদিন সকালে ছেঁকে খেতে পারেন, তবে 10-12 ঘন্টা ভেজাতে হবে। আবার এগুলোকে মেশিনে গুঁড়ো করে আটার মতো রাখতে পারেন। 500 গ্রাম আটাতে 250 গ্রাম তেঁতুল বীজ চূর্ণ মিশিয়ে রুটি তৈরি করে খেতে পারেন। 10-15টি তেঁতুল বীজ রাতে ভিজিয়ে পরদিন সকালে জলটি ফেলে দিয়ে বীজগুলো চিবিয়ে খেলে পেটের সমস্যা, মূত্রনালীর সমস্যা দূর করে, অগ্নাশয়কে রক্ষা করে, কোলেস্টেরল কমায়। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, ত্বকের সংক্রামককে কমায়। সপ্তাহে 3 দিন সকালে বীজ ভিজানো সমেত 10-15টি বীজ ভালোভাবে চিবিয়ে খেলে পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ ও মধুমেহ কমায়। শরীরে ইনসুলিন তৈরি করে প্রদাহ কমায়। তেঁতুল বীজের গুঁড়ো 1 চা চামচ ভর্তি নিয়ে হালকা গরম দুধে মিশিয়ে খেলে তা বলকর, শুক্রাণু উৎপাদক, দ্রুত বীর্যপতন রোধক, বীর্য উৎপাদক, জরায়ুর শক্তিবর্ধক, কোলেস্টেরল নিয়ন্ত্রক এবং উচ্চ রক্তচাপ হ্রাস করে। ম্যাগনেসিয়াম ও ভিটামিন B6 থাকায় এটি নারী ও পুরুষের যৌন শক্তির বর্ধক। ওমেগা 3 এবং 6 ফ্যাটি অ্যাসিড থাকায় মস্তিষ্ককে দ্রুত শক্তিশালী করে তোলে। পাকস্থলীর গোলমাল, লিভারের ভালো রাখতে, গল ব্লাডারের ক্ষমতা বাড়াতে, গর্ভকালীন বমি বমি ভাব ও মাথা ঘোরার তেঁতুল বীজের শরবত খুবই উপকারী। ওজন কমাতে, বিশেষত ভুঁড়ি কমাতে তেঁতুল বীজ ওস্তাদ। তিসির বীজ, বাংলায় একে ম্যাসিনাও বলা হয়। বোটানিক্যাল নাম লিনাম ইউসিটা টিসিমাম, লিন। কেউ কেউ শানের বীজকে ফ্ল্যাক্স সিড বলেন, কিন্তু দুটি পৃথক গাছ, পৃথক গণ ও পরিবার, বীজ সম্পূর্ণ আলাদা। শনের বোটানিক্যাল নাম ক্রোটালারিয়া জানসিয়া, লিন। তিসির বীজ হালকা করে ভেজে গুঁড়ো করে খাওয়া যায়, কেবল ভাজাটিও খেতে পারেন। তিসির বীজ রক্তচাপ কমাতে, কোলেস্টেরলের সমতা আনতে, ত্বককে শক্তিশালী করতে, চুল ভালো রাখতে, শরীরের প্রদাহ কমাতে এবং শরীরের ওজন কমাতে সিদ্ধহস্ত। 1 চামচ বীজে থাকে 37 ক্যালোরি, কার্বোহাইড্রেট 2 গ্রাম, ফ্যাট 3 গ্রাম, ফাইবার 2 গ্রাম, প্রোটিন 1.3 গ্রাম। তিসির তেলে পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলিক অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। ফক্স সিড, তিসির বীজের পাউডার 1 চা চামচ 1.5 কাপ জলে ফুটিয়ে ঘন ও ঠান্ডা হলে তাতে দারুচিনি ও মধু স্বাদ অনুযায়ী মিশিয়ে খেতে পারেন। ফ্ল্যাক্স সিড পাউডার 1 চা চামচ ও কাপ খানেক টক দই ফেটিয়ে খান। পালং শাক কেটে পরিষ্কার করার পর হালকা গরম জলে ভালোভাবে ধুয়ে তার 1 কাপ এর সঙ্গে 1 চা চামচ ফ্ল্যাক্স সিডে পাউডার মিশিয়ে স্যুপ করে খাওয়া যায়। ফ্ল্যাক্স সিডের দানা 1 চা চামচ কাপ 1.5 জলে ফুটিয়ে অর্ধেক থাকতে নামিয়ে ভালোভাবে গুলে ছেঁকে স্যুপ করে হালকা গরম অবস্থায় খান। উপরিউক্ত 4টি পদ্ধতির মধ্যে যেটি ভালো লাগবে, সুস্বাদু হবে, সেটি কিছুদিন লাগাতার খান। ভুঁড়িত কোন ছাড়, দেহের ওজনই কমতে শুরু করবে, তাছাড়া অন্য উপকার তো পাবেনই। পেঁপের বীজ হালকা ভেজে গুঁড়ো করে 15-20টি বীজ মধু সহ খেতে পারেন, ওজন কমবে। তুলসী বীজ, এটি সহজেই বাজারে পাবেন। 1 চা চামচ বীজ রাতে 1 গ্লাস জলে ভিজিয়ে পরদিন সকালে ভালোভাবে গুলে খালি পেটে খান, দীর্ঘদিন খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, শরীরকে শীতল রাখে, পুষ্টিকর, হজমকারক, প্রদাহ বিরোধী, শরীরে জলশূন্যতা আসতে পারে না, কোষ্ঠকাঠিন্য দূর করে। পরিশেষে বলি, ওজন তথা ভুঁড়ি কমাতে তুলসী বীজের জুড়ি মেলা ভার। আমন্ড, রাতে 5-6টি আমন্ড জলে ভিজিয়ে রেখে সকালে ছাড়িয়ে প্রত্যহ খালি পেটে কিছুদিন খান, পেটের মেদ ঝরাতে উপকারী। এছাড়া এটির অনেক গুণ। সূর্যমুখী বীজ, বীজ ভেজে প্রত্যহ 1 থেকে 1.5 চা চামচ মাত্রায় নিয়ে সকালে টিফিনের পূর্বে বা পরে খেতে পারেন। মুড়ি ছিঁড়ে খেলে একসঙ্গে খেতে পারেন, এটিও পেটে চর্বি কমাতে পারে। এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভালো চর্বি প্রভৃতি থাকে। চিয়া সিড, এই বীজ শরীরের ওজন সার্বিকভাবে কমাতে পারে এবং অত্যন্ত পুষ্টিকর। তবে 1 গ্লাস ঠান্ডা জলের সঙ্গে 2 চা চামচ চিয়া সিড ও একটা পাতিলেবু নিংড়ে সেই রস মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। আবার রাতে ঘুমানোর আগে খেতে পারেন 1 কাপ টক দই এবং সঙ্গে মিশিয়ে। এটির ল্যাটিন নাম সালভিয়া হিসপ্যানিকা, লিন। এটির বীজের আকার ও বর্ণ অনেক রকমের, তবে সাদা রঙেরটি সবথেকে ভালো। ভুঁড়ি কমাতে শুধু ওসব খেলেই হবে না, পথ্যাপথ্য মানতেই হবে। অম্লজাতীয় ও ক্ষার জাতীয় দ্রব্য সমান সমান খাওয়ার চেষ্টা করবেন। লাল চাল পেলে ভালো, না পেলে অতি রিফাইন্ড চাল খাবেন না।
যাই খান না কেন চাল ও ডাল 5 গুণ জলে 10-12 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে 5 গুণ জল দিয়ে রান্না করা খুবই দরকার। মাছ, মাংস, ডিম যে কোনো একটি পদ দিয়ে একবেলা ভোজন সারুন। মাছের সঙ্গে মাংস খেলে কিডনির সমস্যা হবে। মাছের সঙ্গে রসুন ব্যবহার করবেন না। আদা রসুন একসঙ্গে ব্যবহার করা উচিত নয়। ঠান্ডা পানীয় একেবারেই নিষিদ্ধ। পেঁপের সঙ্গে উচ্ছে ও টমেটো খাবেন না। রান্নায় সর্ষে ও রাইস ব্র্যান তেল ব্যবহার করুন। ওজন কমানোর সুপারফুড ওটস। ওটস এখন পরিচিত একটু খাদ্যদ্রব্যের নাম। ওটসের মূল উপকার হলো প্রচুর ফাইবার আছে ওই খাদ্যে। এছাড়া এই শর্করা কমপ্লেক্স বা জটিল শর্করার অধীনে পড়ে, ফলে দীর্ঘ সময় ধরে হজম হয় ও ধীরে সুস্থে রক্তে শর্করা মেশে, তাই দীর্ঘ সময় পেট ভরার অনুভূতি দেয়। এই কারণে উল্টোপাল্টা খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়। মাত্রাতিরিক্ত ক্যালোরি শরীরে ঢোকে না, ওজন কমতে থাকে। ওটসের আছে ভালো মাত্রায় আয়রন, তাই এনার্জি লেভেলও রাখে উপরের দিকে। অ্যানিমিয়ার প্রতিরোধেও সাহায্য করে। আবার ওট মিলে আয়রন ছাড়াও থাকে ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস। ওটস লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাদ্য। এছাড়া ওটস এর উপযুক্ত মাত্রায় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় দেহের পক্ষে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালসের সঙ্গে লড়তে সাহায্য করে। ওটসে আছে সলিউবল ফাইবার, বিটা গ্লুকন। এই ফাইবার ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া হজমেও সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। তাছাড়া ওটস এ ভালো মাত্রায় প্রোটিন আছে, এই কারণেও খিদে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এছাড়াও একটা লম্বা সময় ধরে এনার্জি বজায় রাখে। তাই একটানা অনেক দিন ওটমিল খেলে একসময় বোঝা যাবে ওজন ঝরেছে অনেকখানি। বাচ্চারা ওটমিল খেতে পারে। বহু বাচ্চার কনস্টিপেশন সমস্যা থাকে, ফাইবার বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য হতে দেয় না। তাছাড়া ওটস হলো গ্লুটেন ফ্রি, ফলে গ্লুটেন ইনটলারেন্স থেকে পেটের সমস্যা হওয়ার আশঙ্কাও থাকবে না। ওটস খাওয়া যায় সবজি দিয়ে, খিচুড়ি বানিয়ে। আবার লো ফ্যাট দুধে ওটস দিয়ে তার মধ্যে শুকনো ফল, টাটকা ফলের টুকরো মিশিয়েও খাওয়া যায়। ওটসের সঙ্গে বেরি জাতীয় ফল মিশিয়েও খাওয়া যায় নিশ্চিন্তে। মুশকিল হলো অনেকের হাই ফাইবার ফুড খেলে পেট ফাঁপা, গ্যাসের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অল্প মাত্রায় ওটস খাওয়া যায়। কিনোয়া। এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে কিনোয়ায়, তবে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিনোয়া সম্পূর্ণভাবে গ্লুটেন ফ্রি, ফাইবার রিচ, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাদ্য। কিনোয়ার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে তা শরীরে ফ্রি র্যাডিক্যালস এর মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রচুর ফাইবার আছে, তাই কোলেস্টেরল কমাতেও সাহায্য করে, ভালো রাখে হার্টকে। গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম, ফলে কিনোয়া খেলেও চট করে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে না, তাই ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে কিনোয়া খেতে পারেন। আছে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন, তাই মেটাবলিজম বাড়ায়। তবে হ্যাঁ, কিনোয়ায় ভালো মাত্রায় ফাইবার আছে, তাই দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি দেয়, ফলে উল্টোপাল্টা খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা যায়। শরীরে মাত্রাতিরিক্ত ক্যালোরির প্রবেশ ঘটে না, ফলে ভাত রুটির পরিবর্তে কিনোয়া খাওয়া যায় নিশ্চিন্তে। শিশুদের এই ধরনের খাবার দেওয়া যায়, বানানো যায় কিনোয়ার পেরিচ, খিচুড়ি, উপমা, স্যালাড। অন্ত্রে যে সমস্ত বন্ধু ব্যাকটেরিয়া আছে তাদের বৃদ্ধিতে সাহায্য করে কিনোয়া। মনে রাখতে হবে এই ব্যাকটেরিয়াগুলি হজমে সাহায্য করে। আবার এই ব্যাকটেরিয়া নানাভাবে আমাদের খিদে নিয়ন্ত্রণে, ফ্যাট জমা প্রতিরোধে সহায়তা করে। এইভাবেই মোটামুটি ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডালিয়া। গমের দানা ভাঙলে যে ক্ষুদ্র কণা মেলে তাই হলো ডালিয়া। প্রচুর ফাইবার থাকে ডালিয়ায়। এছাড়া থাকে ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক। ডালিয়া হজমতন্ত্রের জন্য ভালো, কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের জন্য ভালো, কারণ কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। বি ভিটামিন থাকে, তাই ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। শিশুরা খেতে পারে ডালিয়া। সন্তানের বয়স 7-8 মাস হলে নিশ্চিন্তে ডালিয়ার পরিজ দেওয়া যায়। দিতে পারেন ডালিয়ার খিচুড়ি, ডালিয়ার উপমা, পোলাও করেও খাওয়া যেতে পারে। ওদের সারাদিন ধরে এনার্জির যোগান দিতে পারে ডালিয়া। তাছাড়া নিয়মিত ডালিয়া খেলে ওজন কমতে পারে, কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন ইত্যাদি মিলে ডালিয়া থেকে। ফাইবার থেকে অনেকটা সময় ফাইবারের জন্য পেট ভর্তি থাকে, ফলে উল্টোপাল্টা খাবার খাওয়া হয় না। শরীরে মাত্রাতিরিক্ত ক্যালোরি প্রবেশ করে কম, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকে, পেশির ক্ষয়ক্ষতি রোধ করে। মিলেট। আমাদের বাঙালিদের খাবারের মধ্যে খুব একটা জনপ্রিয় নয় মিলেট। তবে কেউ ওজন কমানোর কথা ভাববেন তাহলে রোজকার খাদ্যাভ্যাসে মিলেট যুক্ত করতে পারেন। মিলেট আছে নিওসিন, যা স্বাস্থ্যকর ত্বকের জন্য উপকারী বা বিভিন্ন অঙ্গের কার্যকারিতা বজায় রাখে। বিটা ক্যারোটিন রয়েছে যথেষ্ট মাত্রায়। বিটা ক্যারোটিনই পরিবর্তিত হয় ভিটামিন এ রূপে। ফ্রি র্যাডিক্যালস ধ্বংস করতে সাহায্য করে বিটা ক্যারোটিন। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও সহায়তা প্রদান করে। মিলেট লো জিআইডি ফুড, ফলে সুগার রোগীও নিশ্চিন্তে খেতে পারেন। ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব উপকারী। যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি তারাও ডায়েটে মিলেট অন্তর্ভুক্ত করতে পারেন। ট্যানিন, ফাইটেস্টস রয়েছে, যা আমাদের কোষের ক্ষতি প্রতিহত করে। মিলেট খাওয়া যায়
উপমা করে মিলেটের আটা দিয়ে বানানো যায় ধোসা, মিলেটের খিচুড়ি। অবশ্য অনেকের মিলেট খাওয়ার পর পেট ব্যথা, গ্যাস, বদহজম এসব সমস্যা হতে পারে। বেশি মাত্রায় হলে সমস্যা হলে মিলেট খাওয়ার মাত্রা কমান। জোয়ার, বাজরা, রাগি। প্রচুর পরিমাণ বি ভিটামিন রয়েছে রাগিতে। এই ভিটামিন ব্রেনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। জোয়ার, বাজরা হাই ফাইবার ফুড হলেও শিশুদের পক্ষে এমন খাদ্য হজম করা বেশ কঠিন। তবে রাগির পেরিজ করে খাওয়ানো যায়। জোয়ার, বাজরা হজম করতে পারলে খাবেন, না হলে জোর জবরদস্তি করবার দরকার নেই। কারণ আমাদের রাজ্যে ছোট বয়স থেকে এই ধরনের খাদ্য খাওয়ার তেমন রেওয়াজ নেই। তাই ভালো লাগলে তবেই খাবেন, না খেতে পারলে বিকল্পগুলির দিকে নজর দিন। কর্নফ্লেক্স। ভুট্টা দানা থেকে তৈরি হয় এই খাদ্য। উপরিউক্ত খাদ্যগুলির সঙ্গে তুলনা করলে বলা যায় কর্নফ্লেক্সের জিআই তুলনামূলকভাবে বেশি। তাই ডায়াবেটিসদের ক্ষেত্রে কর্নফ্লেক্স তেমন ভালো নির্বাচন নয়। তবে আয়রন সহ একাধিক খনিজ, ফলিক অ্যাসিড, ভিটামিন রয়েছে কর্নফ্লেক্সে, তাই বাচ্চাদের খাওয়ানো যায়। বিশেষ করে ব্রেকফাস্টে দুধের সঙ্গে কর্নফ্লেক্স খাওয়ানো যায় নিশ্চিন্তে। কর্নফ্লেক্সের সঙ্গে একটু ড্রাই ফ্রুটস আর বাদাম যোগ করে দিলে খাবারের স্বাদ বাড়ে। তবে বাজার চলতি কর্নফ্লেক্সে অনেক সময় চিনি মেশানো হয় বা কেউ কেউ চিনি মিশিয়েও খাওয়ান। এইভাবে কর্নফ্লেক্সকেও ওজন কমানো কঠিন। মুসলি। ওটস, শস্য, নানা ধরনের বীজ এবং ফল, তাজা বা শুকনো মেশানো থাকে মুসলিতে। ছোটদের জন্য সুস্বাদু খাদ্য। তবে বাজার চলতি মুসলিতে কোনো কোনো ক্ষেত্রে চিনি মেশানো হয়। কেউ কেউ চিনি মিশিয়েও খান, তাতে ওজন কমানোর ক্ষেত্রে বিশেষ সুবিধা মেলার সম্ভাবনা কম। মিক্সড ব্রেড। এই ধরনের পাউরুটিতে একাধিক শস্য যুক্ত করা হয়, দেওয়া হয় বীজ। তাই সাধারণ ময়দার তুলনায় মিক্সড বা মাল্টিগ্রেন ব্রেড অনেক ভালো। মনে রাখবেন, মাত্রাতিরিক্ত ফাইবার পেটের পক্ষে আরামদায়ক নাও হতে পারে। তাই 7 দিনে কবে কোন খাদ্য কীভাবে খাবেন তার একটা রুটিন করে নিন। উদাহরণে নিলে বলা যায়, একবেলা ওটস খান, অন্য বেলায় খান মিলেট বা কিনোয়া। এইভাবে দুবেলায় হাই ফাইবার ডায়েট খেলে ও নিয়ম মেনে চললে ওজন নিশ্চয়ই কমবে। শেষ কথা, শুধু ডায়েট নয়, তার সঙ্গে এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিদিন অন্তত সারাদিনে 40 মিনিট হাঁটুন অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, তবেই পাবেন আকাঙ্ক্ষিত ফলাফল। উপোস না ইন্টারমিডিয়েট ফাস্টিং। পুজো আর 1 মাসও বাকি নেই। এই বছর মতো বিভিন্ন ফিটনেস সেন্টারে বা জিমে ভিড় জমতে শুরু করেছে। লক্ষ্য একটাই, যেভাবে হোক অল্প সময়ের মধ্যে সুঠাম সুন্দর দেহ তৈরি করতে। এর মধ্যে কিছু মানুষ আবার বিকল্প হিসেবে বেছে নেন উপোস কিংবা ইন্টারমিডিয়েট ফাস্টিংকে। সারাদিন বা দিনের একটা বড় অংশ না খেয়ে বাড়তি মেদ ছড়িয়ে ফেলা। এগুলো কি আদৌ স্বাস্থ্যকর পদ্ধতি? উপোস মূলত 2 ধরনের। মা, ঠাকুরমা, পিসিমাদের আমরা উপোস করতে দেখেছি, একটা নির্জলা, অন্যটি জল বা শরবত খেয়ে। সারাদিনের জন্য উপোস করতে গেলে আমাদের সুগার বা রক্তচাপ এক ধাক্কায় অনেকটা কমে গিয়ে বিপত্তি দেখা দিতে পারে। আসলে প্রত্যেকের সুস্থ থাকতে নির্দিষ্ট পুষ্টির প্রয়োজন। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের মতো অসংখ্য অবশ্য প্রয়োজনীয় উপাদান দরকার। সেগুলি পূরণ না করে শরীরকে অভুক্ত রাখা কখনোই উচিত নয়। প্রত্যেকটি উপাদানেরই কিছু না কিছু কার্যকারিতা রয়েছে। সেগুলি শরীরে না গেলে নানা জটিলতার সমস্যা দেখা দেবে। অন্যদিকে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়েও প্রচুর চর্চা চলছে। এটিতে সারা দিন অভুক্ত থাকতে হয় না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বা 16 ঘন্টা উপোস চলে। এক্ষেত্রে যারা খুব দ্রুত ওজন কমাতে চাইছেন তাদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়া বেশ কার্যকরী। কারণ একটানা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে বড় শারীরিক সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে প্রথম 1 সপ্তাহ এই ডায়েট মানতে হবে, তারপর 1 সপ্তাহ অবশ্যই ব্যালেন্সড ডায়েটে ফিরে যেতে হবে। প্রয়োজন পড়লে বিশেষজ্ঞের পরামর্শ মতো এই রুটিন চালু করবেন। এই প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী লাভ হয়। অনেকে আছেন যারা গুগল দেখে বা অন্য কারোর কাছ থেকে শুনে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেন। এতে তারা অজান্তেই বড় বিপদ ডেকে আনছেন, কারণ সকলের জন্য নিয়ম সমান হয় না। সাধারণত শরীর আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে পরিচিত। সেখান থেকে হঠাৎ করে যদি দিনের একটা বড় সময় খাওয়া দাওয়া বন্ধ করে দিই তাহলে সমস্যা হবে। কিন্তু নিয়ম মেনে চললে এই প্রক্রিয়ার বেশ কিছু ইতিবাচক দিকও রয়েছে। আমরা সাধারণত বলি রাতে 8টার মধ্যে ডিনার করে নিতে, পরদিন সকাল 8টার সময় ফের খাবার খেতে পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে 2টি মিলের মধ্যে প্রায় 12 ঘন্টার ব্যবধান তৈরি হচ্ছে। তাতে ওজন কিন্তু বেশ খানিকটা কমে। শুধু তাই নয়, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নিয়ম মেনে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরল হ্রাস পায় এবং শরীরে তরতাজা থাকে। কেন একটানাই ফাস্টিং করা উচিত নয়? দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টি অপূর্ণ থেকে যায়। তার প্রভাব গিয়ে পড়তে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পড়ে। সেক্ষেত্রে নানা জটিলতা বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তাই দীর্ঘদিন ধরে ইন্টারমিডিয়েট ফাস্টিং করা উচিত নয়। কারা এই ডায়েট ফলো করবেন? যাদের কোনো কোমরবিডিটিস রয়েছে, যেমন হার্ট, কিডনির সমস্যা, সুগার, উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকলে কোনোভাবেই ইন্টারমিডিয়েট ফাস্টিং করা যাবে না। সে সঙ্গে প্রসূতি মায়েদের ক্ষেত্রে এটি কঠোরভাবে নিষিদ্ধ। যাদের শরীরে বড় কোনো রোগব্যাধি নেই, মানসিকভাবেও চাপমুক্ত, তারা এই রুটিন মেনে চলতে পারবেন। তবে অনেকেই মনে করেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি বলে যা খুশি খেতে পারি, এটাও কিন্তু বড় ভুল। আহারে সংযম না থাকলে উপকারের থেকে অপকারই বেশি হবে। মনে রাখবেন, দিনে 12 থেকে 16 ঘন্টা শরীরে কোনো খাবার ঢুকছে না, ফলে সেই ঘাটতি মেটানো অত্যন্ত জরুরি। হাই প্রোটিন, কার্বোহাইড্রেট ব্যালেন্স রেখে লো
ফ্যাটের খাবার দিয়ে ডায়েটকে সাজিয়ে তুলতে হবে। এজন্য অভিজ্ঞ একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। কখন বলবো ভুঁড়ি হয়েছে? খুব সহজে বলতে গেলে পেটে প্রয়োজনের অতিরিক্ত ফ্যাট বা চর্বি জমা হয়ে পেট মোটা হলে তাকে ভুঁড়ি বলে। পেটে চর্বি জমে দুভাবে, ওপরের বা ত্বকের মধ্যকার চর্বি এবং পেটের ভিতরেরকার চর্বি। একজন ব্যক্তি খুব সহজে কীভাবে বুঝবেন যে তার ভুঁড়ি আছে কিনা? 1 সেন্টিমিটার ফিতে জোগাড় করুন। একবার নাভির উপর দিয়ে কোমর থেকে গোল করে পেটের বেধের মাপ নিন। পুরুষের ক্ষেত্রে এই বেদ 90 সেন্টিমিটার বা তার বেশি হলে বুঝতে হবে ভুঁড়ি হয়েছে। মহিলাদের ক্ষেত্রে এই বেদ আবার 80 সেন্টিমিটারের বেশি হলে বুঝতে হবে ওই মহিলার ভুঁড়ি সমস্যা আছে। অনেকের গায়ে সেভাবে চর্বি জমে না, অথচ শুধু ভুঁড়ি বাড়ে। এটা কেমন হয়? হ্যাঁ, সে কথাতে আসে। তবে তার আগে একটা কথা বলি, সারা গায়ে চর্বি জমে যাওয়া, মোটা হওয়া এক জিনিস, আর শুধু ভুঁড়ি বেড়ে যাওয়া আলাদা জিনিস। অনেকের ক্ষেত্রে দেখা যায় বিএমআই হয়তো ঠিক আছে অথচ ভুঁড়ি আছে। এমন ক্ষেত্রেও বিষয়টি ক্ষতিকর। তার কারণ হলো ভুঁড়ি হলে বেশিরভাগ চর্বি আসলে জমে পেটের অন্তরে প্যাঙ্ক্রিয়াস, লিভার, অন্ত্রের মতো অঙ্গ প্রত্যঙ্গের মাঝে। হ্যাঁ, ত্বক নামক শরীরের আচ্ছাদনের মধ্যেও চর্বি জমে, তবে ত্বকের নিচের চর্বি নিয়ে আতঙ্কে ভোগার দরকার হয় না, কারণ এই ফ্যাট ভিসেরাল ফ্যাটের মতো ক্ষতিকারক নয়। ভিসেরাল ফ্যাট থেকে বিশেষ ধরনের টক্সিন পদার্থ বেরোয়। এই বিষবৎ রাসায়নিক পরোক্ষভাবে বাড়িয়ে তোলে টাইপ 2 ডায়াবেটিস, হার্টের অসুখ, ব্রেস্ট ক্যান্সার, কোলেস্টেরল ক্যান্সার, আলঝাইমার্স, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হাই কোলেস্টেরল, ডিমনেসিয়া, করোনারি আর্টারি, গলব্লাডার স্টোন, ফ্যাট লিভার, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এমনকি ক্যান্সারের আশঙ্কা। কেন অনেকের শুধু ভুঁড়িই বাড়ে? সবচেয়ে বড় কারণ হলো অলস জীবনযাপন। দিনের বেশিরভাগ সময় শুয়ে বসে কাটানোর অভ্যাস অনেকের থাকে। কায়িক শ্রম করে না, অথচ তিনি খাবার খেয়েই যান সারাদিন ধরে। এমন ক্ষেত্রে শরীরের ওজন জমতে পারে ফ্যাট। আবার কারো কারো পেশাই হয়ে ওঠে ভুঁড়ি বৃদ্ধির অনুঘটক। এখন আইটি সেক্টরে কর্মরতরা প্রায় 10 ঘন্টা ডেস্কে বসে কাটান। এতখানি সময় চেয়ারে বসে কাটানোর ফলে মেটাবলিজম স্লো হয়ে যায় অনেকের, ফলে ভুঁড়ি হয়। অনেকে রোজ ব্রেকফাস্ট খান না, তাতে শরীরের মেটাবলিজম বা বিপাকক্রিয়া হ্রাস পায়, সেই কারণেও ভুঁড়ি বাড়তে পারে। দুটো মিল বা খাবার মধ্যে দীর্ঘ সময় অন্তর থাকলে বেসাল মেটাবলিক রেট হয়ে যায় মন্থর। জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা থাকলে হতে পারে ভুঁড়ির সমস্যা। নিরামিষ খেলে অনেক ভালোভাবে শরীরের আকার ধরে রাখা সম্ভব। নিরামিষ মানে সারা ভারতের লোকেরাই বোঝেন মাছ মাংস ত্যাগ করে, তবে গোদুগ্ধকে আমরা নিরামিষ হিসেবেই দেখি। ভেগান ডায়েটে আবার গোদুগ্ধ খাওয়াও নিষেধ। একটি দেশে একজন জনজাতির খাদ্যাভ্যাস গড়ে ওঠে সেই দেশের জলবায়ুতে বৃদ্ধি পাওয়া ফসলের উপর নির্ভর করে। সেই অনুসারে তৈরি হয় দৈহিক সৌষ্ঠব, স্বাস্থ্যের ধরন। ফলে একটি মরু দেশের বসবাসকারীদের যা খাদ্যাভ্যাস হবে তা হবে না সুজলা সুফলার বঙ্গে। মরুপ্রদেশের মানুষ ভরসা রাখেন মাংস, শুকনো ফলে। বঙ্গদেশের মানুষ বেশি খান মাছ, সবজি, ডাল, ভাত। অতএব কারো মনে যদি হয় মরুপ্রদেশের মতো খাদ্য খাবেন, তাহলে বঙ্গদেশে বসে সেই খাবার একটাই উপায়, তাহলে মরুপ্রদেশে তৈরি হওয়া খাদ্যে কৃত্রিম প্রিজারভেটিভ মিশিয়ে তা বঙ্গদেশে আমদানি করা। আবার ধরুন জাপানে টোফু খাবার খুব চল, ওদের ওখানে টাটকা টোফুই মেলে, কারণ সকালে ঘুম থেকে উঠে লোক টোফুই খায়, খুব বিক্রি। দোকানে টাটকা টোফু রেখে বিক্রি না হওয়ায় ভয় থাকে দোকানের। বঙ্গদেশে তো সেভাবে টোফু খাওয়ার রেওয়াজ নেই, তাহলে এদেশে টোফু খেতে হলে প্রিজারভেটিভ মেশানো টোফুই খেতে হবে। চিজ, ক্রিম, মাখন, পাস্তার মতো বহু ভেগান খাদ্যে প্রচুর প্রিজারভেটিভ থাকে। শরীরে ট্রান্সফ্যাট বা প্রিজারভেটিভ বেশি মাত্রায় ঢুকলে কী হয়? হার্টের অসুখ, স্ট্রোক হওয়ার সমূহ আশঙ্কা থাকে। তবে আজকাল বহু সেলিব্রিটি দেহ সৌষ্ঠব ধরে রাখার জন্য ভেগান খাদ্যে অনেকেই ভরসা রাখছেন, তবে তাদের জন্য আলাদা ডায়েটিশিয়ান থাকেন চিকিৎসক। তাই তারা কি খাবেন আর খাবেন না সেই সম্পর্কে তাদের গাইড করার লোক থাকেন। সাধারণ মানুষের কথা ভিন্ন, তারা খাবারে প্রিজারভেটিভ আছে কি নেই সেভাবে বুঝতে পারেন না, ফলে কুপ্রভাবে পড়ে। আবার যেসব বাঙালি ছোট থেকে অ্যানিমাল প্রোটিন খেয়ে এসেছেন তাদের পক্ষে চট করে ভেগান হয়ে যাওয়া অসম্ভব। তাছাড়া শুধু বাঙালি কেন, বহু অবাঙালিও মাছ, চিকেন, ডিম খান। তাদের পক্ষে হঠাৎ প্রাণীজ প্রোটিন গ্রহণ বন্ধ করার অর্থই হলো প্রথম শ্রেণীর প্রোটিনকে না বলা। এই নয় শুধু যে নিরামিষ খেলে শরীরে ফ্যাট জমবে না, নিরামিষ খাদ্যও নির্বাচন করতে হবে সাবধানে। ঘিয়ে ভাজা পরোটা, সিঙ্গাড়া, ঘিয়ে তৈরি তরকারি, ভাজাভুজি বেশি খেলে শরীরের ফ্যাট অবশ্যই জমবে। নিরামিষ খাবারে কি প্রোটিন নেই? নিশ্চয়ই আছে। বিভিন্ন ধরনের ডাল, ছোলা, মটরশুঁটি, রাজমা, কিনোয়া, মিলেট, বার্লি, আমন্ড, বাদাম, সূর্যমুখী বীজ, কুমড়ো বীজ, চিয়া সিড ইত্যাদিতে ভালো মাত্রায় প্রোটিন থাকে। তবে এগুলি সবই উদ্ভিজ্জ প্রোটিন, ফলে সব এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড উদ্ভিজ্জ প্রোটিনে মেলে না। এই কারণে উদ্ভিজ্জ প্রোটিনকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। শরীরের জন্য প্রোটিন কেন জরুরি? এই যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সচল আছে, পেশির গঠন হচ্ছে, ক্ষয়পূরণ হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটছে, এই সব কিছুর জন্য প্রোটিন জরুরি। আর যে প্রোটিনের উৎস শোষণ দ্রুত হয়,
হজমে বেশি বেগ পেতে হয় না সেই প্রোটিনের গুণমান ভালো। উদ্ভিজ্জ প্রোটিন হজম হতে বেশি দেরি হয়, তুলনামূলকভাবে প্রাণীজ প্রোটিন হজম হয় দ্রুত। অবশ্য কিছু গবেষণা বলে হজমে দেরি বলেই ওজন নিয়ন্ত্রণ করতে খানিকটা সহায়তা করে উদ্ভিজ্জ প্রোটিন। পেট দীর্ঘ সময় ভরে থাকার অনুভূতি দেয় উদ্ভিজ্জ প্রোটিন, ফলে বারবার উল্টোপাল্টা খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়। মাছ মাংসে কি ক্যালোরি বেশি থাকে? মাছ মাংসে থাকে প্রোটিন। প্রতি 1 গ্রাম প্রোটিনে এনার্জির মাত্রা 4 কিলো ক্যালোরি। প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেটে ক্যালোরি থাকে প্রোটিনের মতোই। ফলে মাছ মাংস খেলে শরীরে ক্যালোরি বেশি ঢোকে, এটা সঠিক নয়। কোনো বাড়িতে যদি প্রচুর তেল ঝাল মশলা দিয়ে মাছ মাংস রান্না করা হয় তাহলে ক্যালোরি বেশি মাত্রাতেই ঢুকবে। তাই মাছ মাংস রাঁধার সময় যতখানি সম্ভব তেল ঝাল মশলা কম দিন। তার চাইতে বরং একটু সামান্য নুন, লেবু, গোলমরিচ, সামান্য হার্বস, টক দই দিয়ে মাছ বা মাংস ম্যারিনেট করে রেখে দিন অনেকটা সময়, তাতে মাছ মাংস নরম হয়ে যায়। এবার একটু ব্রাশ দিয়ে তেল মাখিয়ে ওই মাছ বা মাংস রান্না করলেই চলে। তাহলে কোনো ব্যক্তি নিরামিষ খেয়ে ওজন কমাতে চাইলে কী করবেন? আমিষাশী হন বা নিরামিষাশী, ওজন কমানোর উপায় উভয় ক্ষেত্রে একই। প্রথমত, একেবারে অনেকটা না খেয়ে বারবার করে অল্প করে খান। দ্বিতীয়, রোজ করতে হবে এক্সারসাইজ। ভারী এক্সারসাইজ করতে না পারলে বরং হালকা এক্সারসাইজ করুন। হাঁটুন 40 মিনিট, সপ্তাহে 5 দিন করে। জগিং করতে পারেন, তাতেও ওজন কমবে। এছাড়া ফ্যাট জাতীয় খাবার, ভাজাভুজি, প্রিজারভেটিভ দেওয়া খাদ্য খাওয়া কমান। কিটো ডায়েট করলে ওজন কমে? উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে কিটো ডায়েট সম্ভব। আমন্ড মিল্ক, সোয়া মিল্ক, টোফু দিয়েও কিটো ডায়েট করা যায়। তবে ব্যক্তিগতভাবে বলা যায় কিটো ডায়েট সবার করা উচিত নয়। অবশ্য কোনো ব্যক্তিকে মাস দেড়েকের মধ্যে হয়তো ওজন কমাতে হবে, বিশেষ কারণে এমন ক্ষেত্রে তিনি কিটো ডায়েট অবলম্বন করতে পারেন। একটানা দীর্ঘদিন কিটো ডায়েট ফলো করলে কোনো ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ফ্যাটি লিভার, কিটো ফ্লু, হাতে পায়ে অস্বাভাবিক যন্ত্রণা আশঙ্কা থাকে। তাই কিটো ডায়েট সবসময় করতে হবে ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানে। সবসময় ডায়েটিশিয়ানের পরামর্শ নেব কেন? নিজেও তো ডায়েট চার্ট করা যায়। ডায়েটিশিয়ান ডায়েটেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন, কঠিন পরীক্ষা দিয়ে পাশ করেছেন প্রতিষ্ঠান থেকে। তিনি শরীর সংস্থান সম্পর্কেও বিস্তারিত জানেন, তাই তিনি বিশেষজ্ঞ। তিনি একজন ব্যক্তির ডায়েট ঠিক করবেন তার আর্থসামাজিক অবস্থান, কাজের ধরন, শারীরিক অন্যান্য অবস্থার উপর ভিত্তি করে। ফলে চিকিৎসক বা ডায়েটিশিয়ান না হয়ে অন্য পেশার ব্যক্তি নিজেই নিজের ডায়েট স্থির করতে গিয়ে তিনি একাধিক সমস্যায় পড়তে পারেন। তাই ডায়েটিশিয়ানের ভূমিকা অনস্বীকার্য। ভিগান খাদ্যে কি ফ্যাট কমে? এক কথায় উত্তর হ্যাঁ। ভিগান খাদ্য গ্রহণ করলে ফ্যাট বা দেহের চর্বি কমে, ওজনও কমে। আবার অনেক উপকারিতা রয়েছে আরও উদ্ভিদ নির্ভর ভিগান খাদ্যাভ্যাসের। তবে একটা শর্ত আছে, ভিগান বলে যদি এক গাদা তেলে ভাজা খাবার খাওয়া হয়, যদি নিয়মিত প্রসেসড ফুড কিনে তাড়িয়ে চেটে পুটে পেটে পড়া হয়, তাহলে কোনো লাভ হবে না। পেটের চর্বি বা ওজন কোনোটাই কমবে না। এই বিষয়টাই ব্যাখ্যা করে ডক্টর নন্দিতা শাহ বলেন, ভগবান আমাদের যেভাবে দিয়েছেন সেভাবেই প্ল্যান্ট বেসড ফুড বা ফল শাকসবজি রাখতে হবে খাবারের থালায়। অর্থাৎ খাদ্য থাকবে হোল বা সম্পূর্ণরূপে, তাতে কোনো রিফাইন্ড বস্তু যেমন তেল, চিনি, সাদা চাল বা সাদা ময়দা জাতীয় জিনিস থাকবে না। আর যতটা আমাদের হাত বা দাঁত দিয়ে করা সম্ভব তার চেয়ে বেশি কোনো ফল বা সবজির খোসা না ছাড়ানোই ভালো, কারণ তাহলে খাবারের ফাইবার নষ্ট হয়। আপনি রোজ জুসার দিয়ে ফলের রস তৈরি করে খেতে থাকলেন আর ভাবলেন খুব ফল খাচ্ছেন, উপকারটাও পাবেন, কিন্তু আকাশ কুসুম এটা। কারণ জুসার দিয়ে রস বানিয়ে আপনি ফলের প্রধান উপকারী অংশ ফাইবারটাকে বাদ দিয়ে দিচ্ছেন। মনে রাখতে হবে, এই ফাইবার আমরা শুধু বৃক্ষ বা উদ্ভিদ থেকে পাই, প্রাণী থেকে পাওয়া কোনো খাদ্যে এটা থাকে না। এটা আমাদের খিদে নিবারণ করে, পাশাপাশি দেহের